1 কেজির উপরে সাইজের কাতলাগুলো 400 টাকার মতো বিক্রি করা সম্ভব। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া মাছগুলোর মধ্যে কিন্তু কাতলা মাছ অন্যতম। 1 বছরে আমরা কিভাবে আমাদের পুকুরগুলোতে 8 থেকে 1200 গ্রাম সাইজের কাতলা করে ভালো মানের একটা প্রফিট করতে পারি, এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আমি যে তথ্যগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার ট্রাই করি সবগুলো কিন্তু আমার চাষের বা আমার প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকেই বলি, তাই ভাষা কথা মনে করবেন না। এবং সেই সাথে সাথে যদি আপনি মাছ চাষে টিকে থাকতে চান তাহলে আপনাকে কিন্তু এই ধরনের পদ্ধতিগুলো, সাইড টেকনিকগুলো কিন্তু অবলম্বন করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা প্রান্তিক পর্যায়ে কার্প জাতীয় মাছ চাষ করি তারা অবশ্যই জানি যে কার্প জাতীয় যে মাছগুলো বেশি বৃদ্ধি পায় তার মধ্যে কিন্তু কাতলা মাছ অন্যতম। কাতলা মাছের একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে যে কাতলা মাছটা কিন্তু খুব ছোট সাইজের হলেও এর মাথাটা যেহেতু অনেক বড় হয়, সেক্ষেত্রে এর বডিটা খুব বেশি বড় না হলেও কিন্তু এর ওয়েট কিন্তু খুব দ্রুততার সঙ্গে গেইন করে। তো আমরা যদি কার্প জাতীয় মাছের পুকুরের চাষগুলো দেখি তাহলে আমরা এই পুকুরগুলোতে কিভাবে কাতলা মাছকে ইনক্লুড করতে পারি বা ভালোভাবে কাতলা মাছ নির্ভর চাষ করতে পারি সেরকম কিছু তথ্য যেহেতু থাকছে। আমরা যদি আমাদের পুকুরের গভীরতাগুলো, প্রাকৃতিক খাদ্য উৎপাদন এবং সম্পূরক খাদ্য এবং সেই সাথে সাথে চুন এবং লবণ এগুলো দিয়ে থাকি এবং সার নির্ভর মাছ চাষ করি তাহলে কিন্তু অনেকাংশে আমরা মোটামুটি একটা ভালো মানের কিন্তু প্রফিট কিন্তু করতে পারি। তো কাতলা মাছ নিয়ে যেহেতু এই ভিডিওটা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাতলা মাছকে প্রাধান্য দিয়ে মাছ চাষ করব এর কারণ হচ্ছে আপনি উপরের স্তরে যে মাছগুলো হয় সিলভার, ভিগেট, কাতলা, তো এই মাছগুলোর মধ্যে আপনি কম্পারেটিভলি চিন্তা করলে দেখবেন যে এখানে কিন্তু কাতলা মাছের রেট বেশি। কারণ আপনি 1 কেজি, হাফ কেজি সাইজের একটা সিলভার কার্প মাছ যে টাকায় বিক্রি করবেন তার চেয়ে প্রায় ডাবল রেটে কিন্তু সেম সাইজের একটা কাতলা মাছ আপনি বিক্রি করতে পারেন। কিন্তু অসুবিধা হচ্ছে যে আপনার প্রজেক্টে যদি সিলভার ভিগেট মাছ বেশি থাকে তাহলে কিন্তু কাতলা মাছের বৃদ্ধিটা কম হয়, কারণ এরা কিন্তু সম্পূরক খাদ্য ডিরেক্টলি ওইভাবে খায় না। এরা সাধারণত উপরের স্তরের যে পুকুরের পানি সবুজ বা আমরা যেটা জুপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন বলি, এটাই মূলত এরা খেয়ে বেঁচে থাকে। তো ধীরে ধীরে আমরা এই ভিডিওর মাধ্যমে সব জিনিসই বলবো। তার মধ্যে হচ্ছে এদের খাদ্য ব্যবস্থাপনাটা খুব ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে ভিডিওর শেষ অংশে বলছি, এবং মাছটা কতদিন আপনি চাষ করলে ভালো মানের রেট পাবেন এবং কিভাবে আপনি বাজারজাত করবেন টোটালি মোটামুটি থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত হচ্ছে পুকুরের গভীরতা। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, সেটা হচ্ছে যে আমার যে প্রজেক্টের দীর্ঘদিন আপনারা যে ভিডিওগুলো দেখছেন, তো এটার একটা প্রজেক্টের গভীরতা হচ্ছে 3.5 ফিট 4 ফিটের মতো পানি বেশিরভাগ সময় থাকে, আর বর্ষার সময়টা এটা 5 ফিট প্লাস হয়ে যায় আর কি। তো এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাতলা মাছের এখানে কিন্তু গ্রোথ অনেকটাই কম, এবং আমার প্রজেক্টে যেহেতু সিলভার ভিগেট মাছ বেশি থাকে তো সব কিছু মিলে এটার কিন্তু আপনার এই কাতলার ইয়াটা কিন্তু একটু কম, মানে বৃদ্ধিটা কম বা গ্রোথটা আমি কম পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার যদি পুকুরের গভীরতা 7 ফিট প্লাস থাকে তাহলে আপনি এই ফর্মুলাটা খুব সুন্দরভাবে আপনার প্রজেক্টে আপনি এক্সিকিউট করতে পারবেন, এবং আশা করি যে এটা থেকে আমি যে পদ্ধতিগুলোর কথা বলছি বা নিয়ম কানুনগুলোর কথা বলছি এগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করে ভালো মানের একটা রেজাল্ট পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো মাছের ঘনত্ব আপনি কেমন দিবেন? কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি ইদানিং সেটা হচ্ছে যে এরা মোটামুটি সব ধরনের মাছই সব ধরনের সম্পূরক খাদ্য খাচ্ছে। তার মধ্যে সিলভার ব্রিগেডকেও আমরা দেখছি যে এরা ফিট খাচ্ছে, কোনো না কোনোভাবে ফিট একটু একটু করে খাচ্ছে। যদিও এই মাছগুলোকে আমরা বলে থাকি যে এরা উপরের স্তরের মাছ এবং এরা সাধারণত জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে মাছের ঘনত্বটাকে কমায় দেব। যদি আপনার প্রজেক্টে সিলভার ব্রিগেড মাছ বেশি থাকে তাহলে আপনি প্রতি শতাংশে 3 পিস করে
কাতলা মাছ দিতে পারেন বলে আমি মনে করি। এটা অবশ্যই কাতলা মাছের সাইজগুলো একটু বড় হতে হবে, এবং কেন বড় হতে হবে সেটাও আমি ভিডিওর শেষ অংশে বলছি। কারণটা হচ্ছে যে আপনি যখন সিলভার মাছ, ব্রিগেড মাছ বেশি দেবেন, তখন কিন্তু এই কাতলা মাছের সাথে কিন্তু এই মাছটার খাদ্য কম্পিটিশন হওয়ার কারণে এই মাছটা কিন্তু পিছায় যাবে। আর 7 ফিট গভীরতায় পুকুরে বলার কারণ হচ্ছে যে আমরা যদি পুকুরটাকে 7 ফিট গভীরতায় ধরি, তাহলে উপরের স্তরটাকে আমরা প্রায় 2.5 ফিট 2 ফিট পর্যন্ত ছেড়ে দিতে পারি। সেটাই যদি আপনার 3 ফিট 4 ফিটের পুকুর হয়, তাহলে কিন্তু উপরের স্তরটাকে আপনাকে 1 ফিট ছেড়ে দিতে হচ্ছে। এরকম হচ্ছে একটা হিসাব। তো এই কারণে আপনাকে পুকুরের গভীরতা যত বেশি হবে, তত আপনি কাতলা মাছটাকে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চাষ করতে পারবেন। আর হচ্ছে যদি আপনার প্রজেক্টে সিলভার ব্রিগেড না থাকে, তাহলে আপনি এটাকে 5টা পর্যন্ত করে দেন। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে 1000-1200 এরকম হচ্ছে 1 কেজি 1.5 কেজি সাইজের কাতলা তৈরি করা। কারণটা হচ্ছে যে এই কাতলা মাছগুলোর পোনার কোয়ালিটি বা আমরা যে হ্যাচারিগুলো থেকে পোনাগুলো নেই, সব কিছু মিলে এগুলোকে কিন্তু আমাদের পুকুরের যে সাইজ, সব কিছু মিলে এগুলোকে কিন্তু আমরা খুব একটা চাইলেও বড় করতে পারবো না। যদিও আমরা দেখছি যে রাজশাহীর দিকে এগুলো 8-10 কেজি ওজন অনায়াসে হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের যে পুকুরের ওনাদের যে পুকুরের আপনার স্পেস বা হচ্ছে ওনাদের পুকুরের গভীরতা বা পুকুরের ওয়াইড, যেটা সব কিছু মিলে ওরা যেভাবে মাছকে ডিস্টার্ব না করে নিবিড়ভাবে ভালোভাবে খাদ্য দেয় এবং কম ঘনত্বে মাছ চাষ করে, এই কারণেই আসলে ওদের এক্সট্রা ফ্যাসিলিটিসগুলোর কারণে মাছগুলো একটু বেশি বৃদ্ধি পায়। আর যেখানে যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে, সেখানে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার কাছে একটা 5 কেজি বা 10 কেজি সাইজের কাতলা আপনি যে রেটে বিক্রি করবেন, সেটা কিন্তু রাজশাহী অঞ্চলে প্রায় তার ডাবল রেটে বিক্রি করবে। কারণ আপনি বিক্রি করবেন আপনার স্থানীয় পর্যায়ের বাজারগুলোতে। আর রাজশাহী অঞ্চলে যেখানে এই মাছগুলো হরহামেশাই সব পুকুরেই পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু ওনারা কোনো মেগা সিটি ঢাকা বা এরকম কোনো ইয়াতে বিক্রি করবে, যেখানে ওরা এরকম পারচেজিং পাওয়ারের আপনার কনজিউমার পাবে যে তারা 1000-1200 বা 1500 টাকা কেজিতে বিক্রি নিতে সক্ষম। আর আমাদের এখানে কিন্তু 400-500 টাকায় কিন্তু লোক অজ্ঞান হয়ে যাবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো সেই জন্য আমি মনে করি যে 202 কেজি বা হচ্ছে 1.5 কেজি 2 কেজি এই সাইজের কাতলাগুলো একটু বেশি করে চাষ করে আমরা কিন্তু এই প্রফিটটা কিন্তু কাছাকাছি একটা প্রফিট কিন্তু করে নিতে পারি। এখন খাদ্য ব্যবস্থাপনা, কাতলা মাছের আমরা জানি যে কাতলা মাছকে আসলে সম্পূরক খাদ্য ডিরেক্টলি আমরা খাওয়াতে পারবো না, তবে আমরা একটা টেকনিকের মাধ্যমে কিন্তু সম্পূরক খাদ্যটাকেও খাওয়াইতে পারি। আমরা প্রথমত যে কাজটা করব এই কাতলা মাছ চাষ করতে গিয়ে, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই পুকুরের পানিটা সর্বদা সবুজ রাখার চেষ্টা করব, যাতে অতিরিক্ত সবুজ হয়ে বুলুম না হয় সেদিকটাও যেমন বিবেচনা করব। সাথে পানি যাতে একবার ফ্যাকাশে হয়ে কাতলা মাছের উপরে এসে খাদ্য গ্রহণ না করে সেই দিকটাও দেখব, এবং সেই সাথে সাথে পানি যাতে কোনোভাবে সাদা হয়ে না যায় সেই দিকটাও বিবেচনা করব। আমরা যে কাজটা করব মূলত সেটা হচ্ছে যে খোল কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে, সেটা আপনার 24 ঘন্টা 36 ঘন্টা যেটাই হোক না কেন, এটা ভিজিয়ে রেখে আমরা সম্পূর্ণ পুকুরে 5 দিন 3 দিন 5 দিন পর আমরা এটাকে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দেবো উপরের স্তরে, যাতে এই খোলটা নিচে পড়তে পানির সঙ্গে ভেসে যখন ঘুরবে, তখন যাতে এরা কাতলা এখান থেকে খাদ্যটা গ্রহণ করতে পারে। আরেকটা কাজ করব, পাউডার জাতীয় যে খাদ্যগুলো আছে একটু প্রোটিন বেশি থাকবে এরকম এগুলো, অথবা হচ্ছে ব্র্যান্ড বা হচ্ছে যে আপনার ভুট্টার গুঁড়া বা হচ্ছে এগুলো আমরা 1 দিন 2 দিন পর পর ওই পুকুরের উপরের স্তরে ছিটিয়ে দেওয়ার ট্রাই করবো, যাতে ভেসে থাকে অনেকক্ষণ। মাছটা যখন খাদ্য গ্রহণ করবে, তখন জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনের সাথে যাতে এই গুঁড়া জাতীয় খাদ্যগুলো তার ফুলকায় আটকায়, এবং এরা যাতে এই খাদ্যগুলোও তারা সুন্দরভাবে খেতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা এই কাতলা মাছটাকে আসলে বিক্রি যদি করি, তাহলে কত দিন ধরে চাষ করব। আমার কাছে একটা ইনফরমেশন বেশ ভালো, সেটা হচ্ছে যে আমরা যদি কাতলা মাছ চাষ করি তাহলে অবশ্যই বড় সাইজের দিব, তার মানে আমাদের চাপের পোনা থাকতে হচ্ছে বা কিনতে হচ্ছে। আর হচ্ছে আমরা আর্লি শুরু করব, মানে হচ্ছে আপনি ফেব্রুয়ারির শেষেই বা মার্চের প্রথম থেকেই এই মাছটাকে চাষ শুরু করবেন। তাহলে গিয়ে যেটা হবে, এখানে যে টেম্পারেচার দরকার 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাছ চাষ বেশ ভালো হয়, এটা কিন্তু এই ফেব্রুয়ারির দিক থেকে বেশ ভালো সময় পাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাষের সময়টা প্রায় 2 মাস 3 মাসের মতো বেশি পেলেন, এটার একটা সুবিধা। আপনি এটাকে মোটামুটি 1 বছর 10 মাস
8 মাস এরকম সময় ধরে চাষ করবেন। এরকম সময় ধরে চাষ করতে হলে যেটা সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে যে বাকি মাছগুলো, ছোটো মাছগুলো আপনি বিক্রি করে আপনার একটা ভালো মানের হচ্ছে যে প্রফিট বা হচ্ছে প্রজেক্টের খরচ আপনি এখান থেকে করলেন, আর কাতলাটাকে আপনি প্রজেক্টের শেষের সময় বিক্রি করলেন। শেষের সময় বিক্রি করে আপনি এখান থেকে মুনাফাটা অন্য কোনো কাজে লাগালেন বা আপনার মাছ চাষেই লাগালেন। এই জন্য চাষকালটা 8-10 মাসের অধিক হওয়া উচিত, কারণ আপনি কাতলা মাছ অল্প করে ছাড়লেন এবং অল্প কয়েকদিনের মধ্যে যদি বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনি প্রফিট এখানে খুব একটা পাবেন না। এই একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে মাছটা আপনি বিক্রি করবেন কিভাবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে এই মাছ চাষ সংক্রান্ত যতটুকু গবেষণা করতেছি বা যত চাষির সঙ্গে আমার কথা হচ্ছে বা প্রায় আপনি বিশ্বাস করবেন না যে প্রায় ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে প্রায় প্রতিটা জেলার লোকের সাথেই বা প্রতিটা বিভাগের লোকের সাথেই আমার কোনো না কোনোভাবে কথা হয় এই ইউটিউব চ্যানেলের কল্যাণে। তো আমি এই জন্য ট্রাই করি ভিডিওটা যাতে একটু বড় হয়, সবাইকে যাতে গুছিয়ে বলা সম্ভব হয়, কারণ এত কমেন্ট, এত কল বা এত হোয়াটসঅ্যাপ কিন্তু আমি আসলে একটা মানুষ বেশিরভাগ সময় রিপ্লাই করতে পারি না, তাই আসলে এত কথা বলা। হ্যাঁ, তো আমি যেটা মনে করি যে শীতকালে আমি দেখি যে এই সাগরের দিক থেকে অনেক বেশি মাছ আসার কারণে বা সাগরের মাছগুলো মানুষ বেশি খাওয়ার কারণে এই মাছগুলোর কিন্তু আমাদের কার্প জাতীয় মাছগুলোর রেট কিন্তু কমে যায়। তো শীতের শেষে আপনি যদি বিক্রি করেন তাহলেও একটা ভালো রেজাল্ট পাবেন। আবার শীতে মাছ যেহেতু খাদ্য গ্রহণ কমায় দেয়, সেক্ষেত্রে বৃদ্ধি বা একটু ওজন ঘাটতি হয়ে যেতে পারে, যেটা শীত শেষে আপনি বিক্রি করলে খুব সুন্দরভাবে কিন্তু করতে পারেন। অথবা শীতের আগেই যদি আপনি ধরেন আপনি নভেম্বরের আগে বিক্রি করে দিলেন, তাহলে কিন্তু রেট একটা বেশ ভালো পাবেন, যদিও আপনার সেখানে যদি আপনার সাইজটা বিক্রির যোগ্য হয়। তো এই হচ্ছে কিছু মাছ চাষ সংক্রান্ত তথ্য এবং পরামর্শ। তারপরে যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।